হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেড ইউটিউব চ্যানেল। তোমাদের ভ্যান্টা ফ্যাক্টর নিয়ে যে সমস্ত ডাউট রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের ভ্যান্টা ফ্যাক্টর নিয়ে সেই সমস্ত ডাউট ক্লিয়ার করব। তাহলে মন দিয়ে ক্লাসটি দেখতে থাকো। ভ্যান্টা ফ্যাক্টর জানার আগে প্রথমে আমাদের জানতে হবে ভ্যান টপ সমীকরণ কি এবং এই ভ্যান টপ সমীকরণ কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়। ক্লিয়ার? তো ভ্যান টপ সমীকরণ জানার আগে আমাদের এই বিষয়টি জানতে হবে যে দ্রবণের কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কি। দ্রবণের সংখ্যাগত ধর্ম কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভরশীল। অর্থাৎ যে সমস্ত ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করে সেই ধর্মগুলিকে বলা হয় দ্রবণের সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ার? এই কলিগেটিভ প্রপার্টিগুলির মধ্যে একটি হলো দ্রবণের অভিস্রবণ চাপ। এই অভিস্রবণ চাপ সংক্রান্ত বিজ্ঞানী ভ্যান টপ একটি সমীকরণ নির্ণয় করেছিলেন। অবশ্যই এই সমীকরণটি তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তো তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ পরিমাপ করার জন্য বিজ্ঞানী ভ্যান টপ যে সমীকরণটি দিয়েছিলেন সেটি আমি আগে থেকে লিখে রেখেছি, পাই ইকুয়াল টু CRT। ক্লিয়ার? তাহলে এটি কিসের জন্য প্রযোজ্য? লিখে দেব তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক। ওকে, কিন্তু দেখা যায় যদি তড়িৎ বিশ্লেষ্য কোনো দ্রাবের দ্রবণ প্রস্তুত করে সেই দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই সেখানে অভিস্রবণ চাপের কিছু ত্রুটি থাকবে। অর্থাৎ সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের যে অভিস্রবণ চাপ সেটি আমরা ভ্যান টপ সমীকরণ প্রয়োগ করে নির্ণয় করতে পারবো না। ভ্যান টপ এই বিষয়টি পর্যালোচনা করলেন। তিনি দেখলেন তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে ভ্যান টপ সমীকরণ প্রয়োগ করে প্রাপ্ত দ্রবণের অভিস্রবণ চাপের মান কিছু অসঙ্গতি থেকে যাচ্ছে। তিনি সেই অসঙ্গতি বা ভুল বা ত্রুটি সংশোধন করার জন্য নতুন একটি সমীকরণ প্রকাশ করলেন। তবে সেই সমীকরণটি যে প্রথমের সমীকরণ ছিল তার সামান্য পরিবর্তিত রূপ। সেখানে তিনি ব্যবহার করলেন পাই ইকুয়াল টু আই একটি ফ্যাক্টর দিলেন এবং CRT। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ ভ্যান টপ ফ্যাক্টর আই দিয়ে মাল্টিপ্লাই করলে একই থাকে। অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের যে অভিস্রবণ চাপ তার সঙ্গে যদি আমি ভ্যান টপ ফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওই দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করা সম্ভব হবে। ভ্যান টপ প্রদত্ত এই আই, এটি হলো ভ্যান টপ ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে কি জানলাম? তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করার জন্য ভ্যান টপ একটি নতুন সমীকরণ প্রচলন করলেন, যেই সমীকরণটি ঠিক পূর্বের সমীকরণের অনুরূপ, কিন্তু সেখানে একটি আই নামক টার্ম মাল্টিপ্লাই করা রয়েছে। ভ্যান টপ প্রদত্ত এই টার্ম আই হলো ভ্যান টপ ফ্যাক্টর। এই আই হলো ভ্যান টপ ফ্যাক্টর। ওকে, তো এই ভ্যান টপ ফ্যাক্টরের মান কিভাবে নির্ণয় করব সবকিছুই আমরা আজকের ক্লাসে জানবো, তবে একটু ধৈর্য ধরো।
এবার দেখো এখানে এই যে পাই বা দ্রবণের অভিস্রবণ চাপ কার ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষ্য কোনো দ্রাবের দ্রবণের ক্ষেত্রে, সমান আই ইন্টু দেখো এই যে সিআরটি, দেখো এখানে তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের যে দ্রবণের অভিস্রবণ চাপ ছিল তার সঙ্গে সমান। তো আমি সিআরটির জায়গায় এই মান বসিয়ে দেব পাই। তো এখান থেকে কি লিখতে পারবো, আই ইকুয়াল টু দেখো পাই নিচে চলে আসবে কার, পাই ই ডিভাইডেড বাই পাই। ক্লিয়ার? এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি কি, তড়িৎ ই, এটা হলো কি তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ, তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ ডিভাইডেড বাই তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ। এইবার মজার বিষয় হলো এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ, এটি আমরা পরীক্ষালব্ধ মান হিসেবে ধরে নিই। তাহলে কি হলো, পরীক্ষালব্ধ দ্রবণের অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ, আর এটি তড়িৎ অবিশ্লেষ্য অর্থাৎ এইটা, তার মানে হিসেব মতো এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড বা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক, এটা হলো দ্রবণের তাত্ত্বিক অভিস্রবণ চাপ। কেন এটা পরীক্ষালব্ধ বা কেন এটা তাত্ত্বিক নিলাম, আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষালব্ধ মানে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণ। কেন, যখন আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণ নিয়ে পরীক্ষা করব তখনই আমরা এই যে অসঙ্গতি বা ত্রুটি সেটা দেখতে পাবো। তাই তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে দ্রবণের যে অভিস্রবণ চাপ সেটি আমরা পরীক্ষালব্ধ মান হিসেবে ধরে নেব। ক্লিয়ার? তাহলে আই পাওয়া গেল, এটা পরীক্ষালব্ধ দ্রবণের অভিস্রবণ চাপ ডিভাইডেড বাই দ্রবণের তাত্ত্বিক অভিস্রবণ চাপ। এটাকে আমরা অনেক সময় এভাবেও লিখে থাকি, পাই এক্সপেরিমেন্টাল ইএক্সপি, অথবা তাত্ত্বিক মানকে পাই ক্যালকুলেটেড। অর্থাৎ এই যে সমীকরণ প্রয়োগ করে যে পাই এর মান পাওয়া যাবে এটি হলো সেই মান। ক্লিয়ার? পরবর্তীকালে দেখা গেল যে কোনো একটি দ্রবণের ক্ষেত্রে বাকি যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম রয়েছে তাদের ক্ষেত্রেও এই ভ্যান টাফ ফ্যাক্টরের মান একই থেকে যায়। ক্লিয়ার? তাই এটাকে এভাবেও লেখা হয়, দেখো একই থেকে যায় মানে কি, এটি কেবলমাত্র দ্রবণের অভিস্রবণ চাপের রেসপেক্টে ভ্যান টাফ তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল বাকি যে কলিগেটিভ প্রপার্টিগুলো, যেমন আপেক্ষিক দ্রবণ, আপেক্ষিক বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, বাকি যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্মগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হয়ে ওঠে। তো আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো এটা তো দেখলাম পাই এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই থিওরিটিক্যাল বা ক্যালকুলেটেড।
আর কি লিখতে পারি, ডেল পি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটা কি হবে ডেল পি ক্যালকুলেটেড, এটা এক্সপেরিমেন্টাল, এটা ক্যালকুলেটেড। আর কি ডেল টি বি মানে হিমাঙ্কের স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা কি হবে ডেল টি বি, এটা ক্যালকুলেটেড, এটা এক্সপেরিমেন্টাল। তারপর ডেল টি এফ ফ্রিজিং মানে হিমাঙ্কের অবনমন, এক্সপেরিমেন্টাল, সেটা কার সাথে সমান হবে ডেল টি এফ এক্সপেরিমেন্টাল। ওকে, তাহলে কি জানলাম, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ এবং তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ কিছু ত্রুটি থেকে যায়, আর সেই ত্রুটি কি দিয়ে দূর করা যায়, ভ্যান টপ ফ্যাক্টর দিয়ে দূর করা যায়। ক্লিয়ার? তাহলে ভ্যান টপ ফ্যাক্টর কি জানতে পারলাম। এইবার এখান থেকে আমাদের কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে, কি যেমন যেমন তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণ হলে ভ্যান টপ ফ্যাক্টর আই এর মান হয় 1। কখন? তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণ, অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণ, অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণ। আবার আই লেস দেন 1 হয় কখন? যদি তড়িৎ বিশ্লেষ্যটি সংযোজিত অবস্থায় থাকে, আবার আই এর ভ্যালু গ্রেটার দেন 1 হয় যদি তড়িৎ বিশ্লেষ্যটি বিয়োজিত অবস্থায় থাকে, বিয়োজিত অবস্থায় থাকে। এবার তোমরা বলবে যে এটা কিভাবে লিখলাম। দেখো, একটু ভালো করে ভেবে দেখো, তড়িৎ বিশ্লেষ্য দ্রাবক যেমন ধরো NaCl, এটি যদি বিয়োজিত হয় তাহলে Na+ এবং Cl-, অর্থাৎ একটি NaCl বা 1 মোল NaCl ব্যবহার করলে পরীক্ষালব্ধ মান দুটো কণা অর্থাৎ Na+ এবং Cl- তার সমান হবে। তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো, পরীক্ষালব্ধ যে মান সেটি অবশ্যই দ্রবণের যে তাত্ত্বিক মান তার তুলনায় বেশি হবে। কারণ আবার বলছি, তড়িৎ বিশ্লেষ্য যদি বিয়োজিত অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কণার সংখ্যা বৃদ্ধি পায়, আর কণার সংখ্যা বৃদ্ধি পেলে এই যে সংখ্যাগত ধর্ম এদের মানও বৃদ্ধি পাবে। তাহলে দেখো, যদি লব বড় হয় সেক্ষেত্রে ভগ্নাংশটি 1-এর থেকে বড় হয়, কিন্তু যদি যেমন ধরো আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটি কি ডাইমার গঠন করে, অর্থাৎ দুটি অ্যাসিটিক অ্যাসিড অণু মিলিত হয়ে একটি ডাইমার হিসেবে থাকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে পরিমাণ দ্রাব্য আমরা যোগ করব পরীক্ষালব্ধ যে মান পাবো সেখানে যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্মের মান পাবো সেটা কি হবে, কমে যাবে। কেন? যখন সংযোজিত হয়ে যায় তখন দ্রাবের কণার সংখ্যা হ্রাস পেয়ে যায়, আর কণার সংখ্যা হ্রাস পেয়ে যায় অর্থাৎ পরীক্ষালব্ধ যে অভিস্রবণ চাপ বা পরীক্ষালব্ধ যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম তার মান
কমে যাবে, অর্থাৎ লবের মান কমে যাবে। আর যখন লবের মান ছোট হয় তখন সেই ভগ্নাংশটি 1-এর থেকে ছোট হয়। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে। আর একটি বিশেষ সমীকরণ বা সূত্র তোমাদের মনে রাখতে হয়, যেটা নিউমেরিক্যাল করার জন্য আমাদের কাজে আসে, সেটি হলো, দেখো আয়নায়ন মাত্রা এবং ভ্যান হফ ফ্যাক্টরের এর সম্পর্ক, এটা আমাদের একটা মনে রাখতে হয়। কিভাবে মনে রাখবে? দেখো, যদি বিয়োজন হয়, তখন আলফা, আয়নায়ন মাত্রা আমরা আলফা হিসেবে ধরে নিই। আলফা সমান I-1 n-1। আর যদি সংযোজন হয় তবে আলফা সমান I-1 1/n-1। এবার তোমরা বলবে n কি? বিয়োজন বা সংযোজন মাত্রা আলফা কি? n হলো বিয়োজন দ্বারা বা সংযোজন দ্বারা প্রাপ্ত কণার সংখ্যা। ক্লিয়ার? মনে করো সোডিয়াম ক্লোরাইড NaCl, তাহলে এখানে n এর মান কত বসাবো? Na+ এবং Cl-, তাহলে 1 এবং 1 2, এখানে n এর মান কত বসাবো? 2। ক্লিয়ার? যদি হয় CaCl2, তাহলে n এর মান কত হবে? Ca এবং দুটো Cl, তাহলে 1 প্লাস একটা ক্যালসিয়াম, দুটো ক্লোরিন, 2, মোট হবে 3। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের ভ্যান হফ ফ্যাক্টর রিলেটেড যা কিছু আলোচনা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে।